এরা আমরা এবার দেখব। আমরা প্রি মেন্ডেলিয়ান এরা দেখে নিয়েছি, যেখানে পিথাগোরাস এবং অন্যান্য যে সায়েন্টিস্টরা ছিলেন বা দার্শনিক বা ফিলোসফাররা ছিলেন, তারা এই হেরিডিটি বা বংশগতি নিয়ে তাদের নিজস্ব মতামত দিয়েছেন। এবার সেই সমস্ত মতামতের ভিত্তিতে মেন্ডেল যে এক্সপেরিমেন্ট বা যে পরীক্ষাটা করেছিলেন সেইটা আমরা এবার দেখব। মেন্ডেলিয়ান এরাতে বা মেন্ডেলিয়ান জেনেটিক্স বা মেন্ডেলিয়ান এক্সপেরিমেন্ট পড়তে গেলে আমাদের কতগুলো টার্মিনোলজি সম্বন্ধে একটু জানতে হবে। সেই টার্মিনোলজিগুলো আমরা একটু জেনে নিই। প্রত্যেকটা অর্গানিজমের যে ক্যারেক্টারগুলো থাকে, যে ক্যারেক্টারগুলো ট্রান্সমিটেড হয়, সেইগুলোকে আমরা বলি ট্রেট। এটা আমি আগেও বলেছি। তার মানে আমরা বলতে পারি ট্রেটস এগুলো হচ্ছে ক্যারেক্টার্স অফ দ্য অর্গানিজমস। প্রত্যেকটা ট্রেট বা প্রত্যেকটা যে ক্যারেক্টার থাকে, দিস ক্যারেক্টার্স আর কন্ট্রোলড by some factors. প্রত্যেকটা ক্যারেক্টার মানে প্রত্যেকটা ট্রেটের ক্যারেক্টার কতগুলো ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয়। এই ফ্যাক্টর টার্মিনোলজিটা বা এই ফ্যাক্টর ওয়ার্ডটা প্রথম মেন্ডেল ইউজ করেছিলেন তার এক্সপেরিমেন্টকে এক্সপ্লেন করতে গিয়ে। ফর এক্সপ্লেনিং দ্য এক্সপেরিমেন্ট, মেন্ডেল ফার্স্ট ইউজ দ্য টার্ম ফ্যাক্টর, and he said that the factors are controlling the quality and quantity of the trait. তার মানে ক্যারেক্টার্স গুলো এই ফ্যাক্টর কন্ট্রোল করে। Nowadays we all know that these factors are nothing but the gene. These factors are nothing but the gene. So আমরা বলতে পারি that factors or genes are the component present, the factor or gene are the components present in the genetic material and are responsible for controlling the characters. তাহলে আমরা কি বললাম না, ফ্যাক্টরস অর জিন। তার মানে আমরা জানি যে এখন এই ফ্যাক্টরটাকেই আমরা জিন বলে জানি। সো ফ্যাক্টর অর জিন আর দ্য কম্পোনেন্টস প্রেজেন্ট ইন দ্য জেনেটিক মেটেরিয়াল। জেনেটিক মেটেরিয়াল মানে প্রত্যেকটা অর্গানিজমের মধ্যে একটা জেনেটিক মেটেরিয়াল থাকে, প্রেজেন্ট ইন দ্য জেনেটিক মেটেরিয়াল অ্যান্ড আর রিপ্রেজেন্টেড বাই অ্যান্ড আর রেসপন্সিবল ফর কন্ট্রোলিং দ্য ক্যারেক্টার্স। সো দিস ক্যারেক্টার্স আর দ্য ট্রেটস। দিস ক্যারেক্টার্স আর দ্য ট্রেট। আর this genetic material refers to be DNA or RNA. This genetic material refers to be DNA or RNA, and these components are nucleotide. এগুলো কিন্তু সবগুলোই আমি প্রেজেন্ট কনসেপ্টের বেসিসে বলছি। মানে আমরা এখন জানি যে জেনেটিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে ডিএনএ বা আরএনএ, এবং এই কম্পোনেন্ট মানে হচ্ছে নিউক্লিওটাইড সিকোয়েন্স। নিউক্লিওটাইড সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে আমরা এখনকার রেসপেক্টে, আমি উপরেরটা একটু মুছে দিই তাহলে তোমাদের একটু সুবিধা হবে। আমরা এখনকার রেসপেক্টে যদি বলি, তাহলে আমি এখনকার রেসপেক্টে বলবো যে জিনস আর দ্য নিউক্লিওটাইড সিকোয়েন্স প্রেজেন্ট ইন দ্য genetic material and are responsible
for controlling characters. তার মানে এবার যদি এই দুটোর মধ্যে আমি একটা সিমিলারিটি দেখি তাহলে both the definitions are virtually similar. এই দুটো ডেফিনেশন কিন্তু সিমিলার. ফার্স্ট ডেফিনেশনে the gene is represented by factor, and in the second definition I am trying to defining the gene. In the first case, the factor are the components. We don't know what is the component. In the first case, we don't know what is the component or what is the gene. আমি এটাকে রাউন্ড করে দিলাম. That the factors are the component present in the genetic material and are responsible for controlling the characters. In this definition, this genetic material is also not known to us. মনে রাখতে হবে এই যে একটা observation, that observation is observed by Mendel himself. At that time in the 18th century, we don't know about the genetic material, or we don't know about the DNA or RNA. So in that case, factors are the components present in the genetic material, নয়, present in the body of the organism or present in the organism. তাহলে এইটাকে যদি আমরা in respect to Mendel observation বলি, তাহলে এটাকে আমাদের চেঞ্জ করতে হবে. আমাদের বলতে হবে কি, factors are the components present in the organism and are responsible for controlling the characters. তাহলে এইটা আমরা মেন্ডেল তার এক্সপেরিমেন্ট থেকে দেখলেন. And nowadays we are defining the factors in this way, that genes are the nucleotide sequence present in the genetic material and are responsible for controlling the characters or trait. Controlling the character or trait. তার মানে আমি বলতে পারি যে এই ক্ষেত্রে এখানে আমি নিউক্লিওটাইড সিকোয়েন্স, কম্পোনেন্টস অফ দ্য নিউক্লিওটাইড সিকোয়েন্স, জেনেটিক ম্যাটেরিয়াল মানে বডি মানে অর্গানিজম মানে হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল. এই যে পার্টগুলো আমি দেখতে পাচ্ছি, এই পার্টগুলো কিন্তু আমি মডার্ন কনসেপ্টের ভিত্তিতে বলতে পারছি. কিন্তু আমি যদি ওল্ড স্কুলের ভিউতে বলি তাহলে আমি এইটা জানি না, এই জিনিসটা আমি জানি না. এখানে আমাদের মডার্ন কনসেপ্টের ভিউতে আমি বলতে পারছি. তাহলে ফ্যাক্টর মানে হচ্ছে জিন, ট্রেট মানে হচ্ছে ক্যারেক্টার. এবার আমরা আরেকটু ডিপে যাই. জিন একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে. একটা জিন একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে. তাহলে আমি ধরলাম ক্যাপিটাল এ রিপ্রেজেন্টিং দ্য হোয়াইট কালার, রিপ্রেজেন্টিং দ্য হোয়াইট কালার. তার মানে যদি আমি এই হোয়াইট কালারটাকে ধরি যে কোনো একটা মানে জিনের একটা কি বলবো ক্যারেক্টার রিপ্রেজেন্ট করছে, তাহলে তার একটা অল্টারনেটিভ ক্যারেক্টার থাকবে. দেয়ার মাস্ট বি অল্টারনেটিভ ক্যারেক্টার. সে ফর এক্সাম্পল আমি ধরলাম তোর অল্টারনেটিভ ক্যারেক্টার হলো স্মল এ, দ্যাট ইজ ব্ল্যাক. ক্লিয়ার? আমি আবার বলছি, একটা জিন একটা সিঙ্গেল ক্যারেক্টারকে মানে রিপ্রেজেন্ট করে. তাহলে ক্যাপিটাল এ যদি একটা জিন হয়, তাহলে সে একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে হোয়াইট কালার. স্মল এ একটা জিন যদি হয়, সে আরেকটা কালারকে রিপ্রেজেন্ট করছে ব্ল্যাক. ইভেনচুয়ালি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দে আর অপোজিট টু ইচ আদার. তার মানে আমি বলতে পারি যে ক্যাপিটাল এ অ্যান্ড স্মল এ আর শোয়িং opposite contrasting characters. হ্যাঁ, যেহেতু এটা ব্ল্যাক একটা হোয়াইট. এবার এটা প্রশ্ন আসতেই পারে যে এটা হোয়াইট না হয়ে তো এটা গ্রিনও হতে পারত, এটা হোয়াইট না এটা গ্রিন কালার হতে পারতো, হতেই পারতো, যে কোনো কালার হতে পারতো. তাহলে এখানে যেহেতু আমি ব্ল্যাকটাকে ধরেছি, তাই আমি বলছি এ অ্যান্ড বি, স্মল এ আর শোয়িং দ্য অপোজিট কন্ট্রাস্টিং ক্যারেক্টার. এবার কোনো একটা অর্গানিজমের মধ্যে তো বিভিন্ন ক্যারেক্টার থাকতে পারে.
কোন একটা অর্গানিজমের বিভিন্ন ক্যারেক্টার থাকতে পারে। আমি একটা স্পিসিসের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতে পাই। একটা স্পিসিসের মধ্যে আমি ডিফারেন্ট টাইপস অফ ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতে পাই। যেমন আমি এই হিউম্যান যদি ধরি, এই হিউম্যানের মধ্যে আমি ফেয়ার কমপ্লেক্সন দেখি, আমি এর মধ্যে ডার্ক কমপ্লেক্সন দেখি, আমি এদের টল দেখি, আমি এদের শর্ট হাইট দেখি, আমি এদের নর্মাল ব্ল্যাক আই দেখি, আমি কখনো এদেরকে আবার ব্লু আইও দেখি। এ তো বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার আমি দেখি। এক একটা হিউম্যানের মধ্যে আমি বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার দেখি, আবার কখনো কখনো আমি কোনো একটা জায়গায় কম্বিনেশন ক্যারেক্টারিস্টিক ফিচারও দেখি। তাহলে এই যে একই স্পিসিসের মধ্যে আমি বিভিন্ন যে ভ্যারিয়েশনগুলো পাচ্ছি, এইটা যদি না বোঝা যায়, আমি সেদিন একটু ভালো করে লিখছি, ব্ল্যাক আই আর হচ্ছে ব্লু আই, যেটাকে আমরা কটা চোখ বলি আর কি। তাহলে এই যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো দেখছি, এটা একটাই স্পিসিস হোমো স্যাপিয়েন্স বা হিউম্যানের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে এই যে একই স্পিসিসের মধ্যে বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার আসা, এটাকেই আমরা বলছি ভ্যারিয়েশন। এটাকেই আমরা বলছি ভ্যারিয়েশন। তাহলে যদি একটা জিন একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, এবং একটা ক্যারেক্টার যদি একটা ট্রেট হয় যেটা নাকি একটা ফ্যাক্টর বা জিন দিয়ে কন্ট্রোল হচ্ছিল, তাহলে একটা স্পিসিসের মধ্যে আমার এরকম বহু ধরনের ভ্যারিয়েশন যে দেখতে পাই, তাহলে আমি বলতে পারি যে সবসময় দু ধরনের বা সেট অফ জিন আছে। এই সেট অফ জিন আছে। আমি যেমন হোয়াইট কমপ্লেক্সন ফেয়ার কমপ্লেক্সনের মানুষ দেখতে পাই, তেমনি আমি ডার্ক কমপ্লেক্সনের মানুষও দেখতে পাই। তাহলে যদি ফেয়ার কমপ্লেক্সনের জন্য আমি ক্যাপিটাল এ ধরি, তাহলে অবভিয়াসলি ডার্ক কমপ্লেক্সনের যদি আমি স্মল এ ধরি, তাহলে আমি এটা বলতেই পারি ক্যাপিটাল এ এন্ড স্মল এ আর শোয়িং অপোজিট কন্ট্রাস্টিং ক্যারেক্টার। দিস ইজ রেসপন্সিবল ফর দ্য ভ্যারিয়েশন। এটাই কিন্তু ভ্যারিয়েশনের জন্য রেসপন্সিবল। এই ক্যারেক্টারটাকেই আমরা বলছি ভ্যারিয়েশন, যে একটা স্পিসিসের মধ্যে আমি বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক ফিচার দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ সবসময় একটা জিন তার অপোজিট কন্ট্রাস্টিং ক্যারেক্টার ওয়ালা জিন বা ক্যারেক্টার শুদ্ধ জিনকে সে তার সঙ্গে থাকছে। তার মানে সবসময় দুটো কন্ট্রাস্টিং ক্যারেক্টার যুক্ত জিন আমরা দেখতেই পাই। সেজন্য আমি বলেছি ক্যাপিটাল এ অ্যান্ড স্মল এ আর শোয়িং দ্য অপোজিট কন্ট্রাস্টিং ক্যারেক্টার। আমরা এখানে অপোজিট কন্ট্রাস্টিং ক্যারেক্টার দেখতেই পাচ্ছি। আমি যদি এই উদাহরণটাই ধরে নিই, ফেয়ার অ্যান্ড, এটা মানে হচ্ছে ফেয়ার কমপ্লেক্সন, এটা মানে হচ্ছে ফেয়ার কমপ্লেক্সন, এটার মানে হচ্ছে ডার্ক কমপ্লেক্সন। আমি এটাকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক লিখেছি। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে এই যে ফেয়ার কমপ্লেক্সন বা এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এই যে দুটো ক্যারেক্টারিস্টিক ফিচার আমি দেখলাম, এই ক্যারেক্টারিস্টিক ফিচারের জিনটা কোথায় আছে? ধরে নিই এটা যদি একটা জেনেটিক ম্যাটেরিয়াল হয়, সে ইট ইজ এ জেনেটিক ম্যাটেরিয়াল, তাহলে এই জেনেটিক ম্যাটেরিয়ালের কোনো একটা পার্টিকুলার পজিশনে আমার এই ক্যাপিটাল এটা রয়েছে, এবং কোনো একটা পার্টিকুলার পজিশনে স্মল এটা রয়েছে। তাহলে ক্যাপিটাল এবং স্মল এ যেহেতু তারা একটা মানে কন্ট্রাস্টিং ক্যারেক্টার শো করছে, তাই আমি ধরে নিই যে তারা একটাই পজিশনে দুজনে রয়েছে। তাহলে কোনো একটা জিন পেয়ার যে পজিশনটায় থাকবে সেটাকে বলা হবে তার লোকাস। সেটাকে বলা হবে তার লোকাস। তাহলে লোকাস আমরা কাকে বলবো না, দ্য পজিশন ইন দ্য জেনেটিক মেটেরিয়াল, এক্সট্রিমলি সরি, আমি একটু উপরটায় লিখি, তাহলে তোমাদের একটু দেখতেও সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। আমরা বলি দ্য পজিশন of the gene in the genetic material, the position of the gene in the genetic material is termed as locus. তাহলে এটা হচ্ছে আমার একটা লোকাস।
বা এটাকে আমি বলতে পারি জিন লোকাস। যেহেতু দিস লোকাস রিপ্রেজেন্টিং দ্য জিন, তাই এটাকে আমি বলি জিন লোকাস। তাহলে কোনো একটা জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে পার্টিকুলার কোনো ক্যারেক্টার রিপ্রেজেন্টিং জিনটা যে পজিশনে থাকে তাকে আমরা বলি তার লোকাস। এবার প্রত্যেকটা লোকাসে আমরা পরবর্তীকালে এটা দেখব, মানে আমি এখন যেটা বলছি সেটা সবসময় এক্সাম্পলিফাই হবে when we are approaching in the extension of Mendelism। মেন্ডেলের যখন এক্সটেনশনে পৌঁছাবো বা যখন আমরা ক্রোমোসোমাল বেসিস অফ ইনহেরিটেন্স করব, তখন এই জিনিসগুলো আমাদের কাছে পুরো ক্লিয়ার হবে। তবুও এখন আমি একটু জেনে রেখে দিই যে জিন পেয়ারের মধ্যে সবসময় একটা এক্সপ্রেসিভ জিন থাকে যে নিজেকে এক্সপ্রেস করতে পারে, এন্ড অবভিয়াসলি একটা সাপ্রেসিভ জিন থাকে যে নিজেকে সাপ্রেস করতে এক্সপ্রেস করতে পারে না। তার মানে একটা লোকাসের মধ্যে একটা জিন পেয়ার থাকে। এক্সপ্রেসিভ, সাপ্রেসিভ, এইসব কথাগুলো ভুলে যাও, এই কথাগুলো মাথায় রেখো না। আমি বলে দিলাম, এটা আমি আবার পরে বলবো। ধরে নাও একটা জিন লোকাসের মধ্যে জিন পেয়ার আছে, তাহলে জিন পেয়ার মানে কি? এই ক্যাপিটাল এ বা ক্যাপিটাল বি স্মল বি বা ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল ডি স্মল ডি, এরকম ভাবে পেয়ারে আছে। সো দে আর দ্য পেয়ার। এটা কিন্তু পেয়ার নয়, মাথায় থাকে যেন। এটা মানে হচ্ছে একটা ক্রোমোজোমের, মানে একটা জেনেটিক ম্যাটেরিয়ালে একটা লোকাসে দুটো রয়েছে এবং সেটা কিন্তু একটা পেয়ারে রয়েছে। তাহলে এই যে পেয়ারে থাকা, সেই পেয়ারে থাকা একটা জিনকে আরেকটা জিনের অ্যালিল বলে। এই যে জিন পেয়ারটা, সেখানে এ হচ্ছে স্মল এর অ্যালিল আর স্মল এ হচ্ছে ক্যাপিটাল এর অ্যালিল। তাহলে আমরা অ্যালিল বলতে কি বুঝবো, মানে হোয়াট ইজ মিন্ট বাই অ্যালিল? না, in a single locus the genes showing opposite contrasting character, তাহলে in a single locus the genes showing opposite contrasting characters are regarded as allele of each other। তাহলে in a single locus the genes showing opposite genes or genes pair showing opposite contrasting character are regarded as allele to each other। একে অপরকে, তার মানে কোনো একটা জেনেটিক ম্যাটেরিয়ালে কোনো একটা নির্দিষ্ট পজিশনে যে দুটো জিন পেয়ার থাকে তার একটাকে আরেকটার অ্যালিল বলে। সো হিয়ার ক্যাপিটাল এ ইজ অ্যালিল অফ স্মল এ অ্যান্ড স্মল এ ইজ অ্যালিল অফ ক্যাপিটাল এ। আশা করছি এইটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। নাও আমরা কি দেখলাম? আমরা দেখলাম ফ্যাক্টর, আমরা দেখলাম ফ্যাক্টর, আমরা দেখলাম লোকাস, আমরা দেখলাম অ্যালিল। তাহলে হেরিডিটি, এটাই তিনটে জিনিসের উপরে, এই তিনটে জিনিস এই হেরিডিটির উপরে একটা প্রত্যক্ষ বা ডাইরেক্ট এফেক্ট রয়েছে। ফ্যাক্টর, এই ফ্যাক্টরটা কি না? ফ্যাক্টর ইজ দ্য কন্ট্রোলিং পার্ট অফ ট্রেট or character. Clear? Locus representing the position of the factor. Third one, allele. Allele is the relation of the factor। তার মানে হেরিডিটির মেন হচ্ছে ফ্যাক্টর। এই ফ্যাক্টর আর ক্যারেক্টার, এটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যাওয়াটাই হচ্ছে হেরিডিটি। সো হেরিডিটি ইজ ডিপলি ইনফ্লুয়েন্সড বাই থ্রি ফ্যাক্টর, number 1, number 2 and number 3। number 1 is factor,
which is the controlling part of the trait or character, which is nowadays known as gene. Locus is the position of the factor or gene, and allele is the relation of the factor or gene. ঠিক আছে, তাহলে এই তিনটের একটা এই হেরিডিটির উপর আমরা একটা এফেক্ট দেখতে পাই, বা আমরা বলতে পারি যে হেরিডিটি ইজ ডিপেন্ডিং অন দিস থ্রি ফ্যাক্টরস। প্রশ্নটা হচ্ছে কি করে স্যার ডিপেন্ডিং অন দিস থ্রি ফ্যাক্টর? ভেরি ইজি। ইফ ফ্যাক্টর ইজ নট ইনফ্লুয়েন্স, আমি ধরে নিলাম ফ্যাক্টরটা এখানে ইনভলভ নেই, ফ্যাক্টর এখানে ইনভলভ নেই, তাহলে কি কিসের হেরিডিটি, কি ট্রান্সমিটেড হচ্ছে? হেরিডিটি ইজ দ্য ট্রান্সমিশন of the characters of parental generation to the offspring or the sibling. আমি যদি ফ্যাক্টরটাকে অফ করে দিই তাহলে কি ট্রান্সমিশন হচ্ছে? ট্রান্সমিশনটা কি হচ্ছে? তার মানে ফ্যাক্টর মাস্ট বি ইনভলভ, বিকজ হেরিডিটি মানে হচ্ছে ফ্যাক্টর ট্রান্সমিশন। বেশ, আমি লোকাস অফ করে দিলাম, আমি লোকাসটাকে অফ করে দিলাম, তাহলে জেনেটিক ম্যাটেরিয়ালে কোথায় ফ্যাক্টরটা রয়েছে, বা ফ্যাক্টরটা এক্স্যাক্টলি রয়েছে কোথায়? এই যে ক্যারেক্টারগুলো আমরা করছি বা যে ক্যারেক্টারগুলো আছে, আমরা যে একটু আগে যে ক্যারেক্টারগুলো দেখলাম, যে ফেয়ার কমপ্লেকশন, ডার্ক কমপ্লেকশন ইত্যাদি ইত্যাদি, এই যেগুলো দেখলাম আমরা হিউম্যানসের মধ্যে বিভিন্ন ভ্যারিয়েশনসগুলো দেখলাম, এই ভ্যারিয়েশনসগুলোর মধ্যে এই ভ্যারিয়েশনগুলো যে যদি ধরি দিস আর দ্য ক্যারেক্টার অ্যান্ড দিস আর কন্ট্রোল বাই দ্য ফ্যাক্টর অর জিন, তাহলে এই জিনটা কোথায় আছে? এক্স্যাক্টলি হোয়ার দিস জিন লাইজ? খুব সহজ উত্তর, জেনেটিক ম্যাটেরিয়ালে। জেনেটিক ম্যাটেরিয়ালে কোথায়? ইন হোয়াট পজিশন? জেনেটিক ম্যাটেরিয়ালে একদম শুরুর দিকে সব জিন আছে না একদম শেষের দিকে সব জিন আছে, নাকি জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে জিনগুলো একদম ইকুয়ালি অ্যারেঞ্জমেন্ট রয়েছে? তাহলে লোকাস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট ডোনেটস দ্য পজিশন অফ দ্য জিন। হলো? বেশ, আমি যদি অ্যালিল অফ করে দিই, দ্যাট ইজ রিলেশনশিপ অফ দ্য ফ্যাক্টর অফ করে দিই, তাহলে এই ডার্ক অ্যান্ড হোয়াইট কমপ্লেকশনের ব্যাপারটা আসে না, ভ্যারিয়েশনটা অফ হয়ে যায়। ভ্যারিয়েশন যদি অফ হয়ে যায়, মানে আমি যদি ভ্যারিয়েশনটাকে অফ করে দিই, কোনো একটা অর্গানিজমের মধ্যে যদি আমি জেনেটিক ভ্যারিয়েশনটাকে তার মানে অ্যালিল রিপ্রেজেন্টিং দ্য জেনেটিক ভ্যারিয়েশন, allele representing the genetic variation. So if I put off this genetic variation, there is no meaning of heredity. আমি জেনেটিক ভ্যারিয়েশনটাই অফ করে দেব, তাহলে হেরিডিটিটা কি আছে? বিকজ দিস জেনেটিক ভ্যারিয়েশন ইজ দ্য মেন মোটো অফ হেরিডিটি। না হলে আসেক্সুয়াল রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশনের সঙ্গে সেক্সুয়াল রিপ্রোডাকশন এর কোনো ডেফিনেশন মানে ডিফারেন্সই থাকতো না। সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডিফারেন্স কোথায়, মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনের ইম্পর্টেন্স কোথায়? Because in sexual reproduction the variations may introduced, and to introduce the variation we have to undergo a process where allele is involved. কারণ অ্যালিলের মধ্যেই আমরা এই কেসটা দেখতে পাই যেখানে দুটো জিন বা দুটো ফ্যাক্টর একে অপরের কন্ট্রাস্টিং ক্যারেক্টার নিয়ে থাকবে। সো this opposite contrasting character is the relationship between the two genes or two factors. তাহলে আমরা কখনোই হেরিডিটি থেকে, ইফ আই ওয়ান্ট টু স্টাডি হেরিডিটি প্রপারলি, উই হ্যাভ টু স্টাডি দ্য ফ্যাক্টর লোকাস অ্যান্ড অ্যালিল অর জিন লোকাস অ্যান্ড অ্যালিল। এই তিনটে মিলে হেরিডিটির মধ্যে কিন্তু একটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? বেশ, তাহলে মেন্ডেলিয়ান জেনেটিক্সে, তাহলে মেন্ডেলিয়ান জেনেটিক্সে আমরা কি দেখব না, আমরা দেখব ক্যারেক্টারস ডিস্ট্রিবিউশন। আমরা দেখব ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন। হোয়াট ইজ ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন? আমরা দেখেছি, আমরা কি দেখলাম? ফ্যাক্টর। ক্যারেক্টার মিন্স ট্রেট, আবার আসি ট্রেট মিন্স ফ্যাক্টর, ফ্যাক্টর মিন্স জিনস। তাহলে আমরা দেখব যে এই যে একটা অ্যালিলে যে দুটো মানে একটা লোকাসে যে দুটো জিন রয়েছে, এই জিন দুটো এটা তো অনেকগুলো থাকতে পারে, মানে এটা থাকতে পারে একটা, এটা থাকতে পারে একটা, এরকম তো অনেকগুলো জিন পরপর থাকতে পারে। হাউ দে আর ডিস্ট্রিবিউটেড ইন ওয়ান জেনারেশন এন্ড আদার জেনারেশন, দ্যাট মিনস আমি যদি একটু ক্লিয়ার করে ক্ল্যারিফাই করে বলি কি হবে, দ্যাট মিনস ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন মিনস the expression of the genes of a particular
লোকাস। একটা পার্টিকুলার লোকাসে যে জিনটা থাকে বা যে জিন পেয়ারটা থাকে তার এক্সপ্রেশনটা কিরকম হয়। তার মানে ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ external expression of the particular gene pair in a particular locus. I am tell the মেন্ডেলিয়ান জেনেটিক্সে অ্যাকচুয়ালি মানে আমরা মেন্ডেলিয়ান জেনেটিক্স কেন পড়ব? হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স? ওয়াই মেন্ডেল ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন জেনেটিক্স? ওয়াই? কেন মেন্ডেলকে ফাদার অফ মডার্ন জেনেটিক্স বলে? যেখানে ওয়াটসন এন্ড ক্রিক ডিএনএ বা ডাবল হেলিক্স স্ট্রাকচার বার করেছেন, বেটিসন জেনেটিক্সকে বলেছেন, এছাড়া প্রচুর লোক আছেন যারা জেনেটিক্সে অনেক কন্ট্রিবিউশন করেছেন। বাট হোয়াট ইজ দ্য মেন অর হোয়াট ইজ দ্য মেজর কন্ট্রিবিউশন অফ মেন্ডেল? That's why we are regarding him as a father of modern genetics. কারণ মেন্ডেলিয়ান জেনেটিক্স এর মধ্যে মেন্ডেল যেটা করেছিলেন বা মেন্ডেলিয়ান সিস্টেমের মধ্যে we know the character distribution in different generations. প্রত্যেকটা জেনারেশনে ক্যারেক্টারগুলো কি করে ডিস্ট্রিবিউটেড হবে, that is clearly indicated by the Mendel's experiment or the Mendel's hypothesis. মেন্ডেল তার এক্সপেরিমেন্ট করে একটা হাইপোথিসিস পেয়েছিলেন, সেই হাইপোথিসিস থেকে মেন্ডেল যে মানে সেই এক্সপেরিমেন্ট থেকে মেন্ডেল যে হাইপোথিসিসটা পেয়েছিলেন, দ্যাট হাইপোথিসিস ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট হাউ দ্য ক্যারেক্টার্স আর ডিস্ট্রিবিউটেড ইন জেনারেশন আফটার জেনারেশন। দেন হোয়াট ইজ দ্যাট ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন মিনস? ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন মিনস দ্য ডিস্ট্রিবিউশন অফ এক্সটার্নাল এক্সপ্রেশন অফ দ্য পার্টিকুলার জিন পেয়ার ইন এ পার্টিকুলার লোকাস। একটা পার্টিকুলার লোকাসে যে পার্টিকুলার জিন পেয়ার আছে সেই জিন পেয়ারের যে এক্সটার্নাল এক্সপ্রেশন যেটা হবে, এন্ড দ্যাট ইজ দ্য ক্যারেক্টার, দ্যাট ইজ দ্য ট্রেট। তার ডিস্ট্রিবিউশন কিরকম হবে? একটা অর্গানিজমের মধ্যে যদি 4টে ক্যারেক্টার থাকে, এই 4টে ক্যারেক্টার যদি আমরা জেনারেশন 1-এ পাই, তাহলে জেনারেশন 2-তে গিয়ে আমি মানে এই 4টে ক্যারেক্টার হয়তো 3+1 ছিল এখানে, জেনারেশন 2-তে গিয়ে G2-তে গিয়ে হয়তো এটা আমি 2+2 পেয়ে গেলাম, G3-তে গিয়ে হয়তো এটা আমি 1+1+2 পেয়ে গেলাম। So these are the distribution of genes. বুঝলে না তো? আমি আরেকবার বলছি। ডিস্ট্রিবিউশন অফ ক্যারেক্টার, তার মানে ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন বলতে আমরা কি বুঝলাম? আমরা দেখে নিই ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন অফ দ্য কি, ধরে নিলাম 4টে ক্যারেক্টার আছে। এই 4টে ক্যারেক্টার কোনো একটা জেনারেশন 1 বা প্যারেন্টাল জিপি মানে প্যারেন্টাল জেনারেশনে গিয়ে আমি কি দেখলাম, সেটা 3+1 এই ডিস্ট্রিবিউশনে আছে। 3টে ক্যারেক্টার একটা ক্যারেক্টার এরকম ডিস্ট্রিবিউশনে আছে, মানে 3টে ক্যারেক্টার মিলে আমি একটা ক্যারেক্টার পাচ্ছি, এখানে একটা ক্যারেক্টার পাচ্ছি, মানে অ্যারেঞ্জমেন্টটা ছিল 3+1। আমি যখন জেনারেশন 1-এ যাচ্ছি তখন আমি এটা পেয়ে যাচ্ছি 2+2, আমি যখন জেনারেশন 3-তে যাচ্ছি তখন এটা পেয়ে যাচ্ছি 1+1+2, আমি যখন জেনারেশন 4-এ চলে যাচ্ছি তখন আমি আবার পেয়ে যাচ্ছি 3+1, আমি যখন জেনারেশন 5-এ যাচ্ছি তখন আমি পাচ্ছি 4+0। এই যে বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট, তার মধ্যে দেখো G4 এর অ্যারেঞ্জমেন্ট জি প্যারেন্টাল জেনারেশনের অ্যারেঞ্জমেন্টের মতন একদম সেম, আবার G6-এ গিয়ে আমি 2+2 পাচ্ছি, দ্যাট ইজ সিমিলার উইথ দ্য জেনারেশন 1। এই যে একটা সিমিলার জেনারেশন, মানে পরপর জেনারেশন আমি কোনো সিমিলারিটি পাচ্ছি না। ফার্স্ট জেনারেশন প্যারেন্টাল জেনারেশনের সঙ্গে জেনারেশন 1-এর কোনো মিল নেই, জেনারেশন 1-এর সঙ্গে 2-এর কোনো মিল নেই, আবার জেনারেশন 3-এর সঙ্গে 4-এর কোনো মিল নেই, ওয়ারাস 4-এর সঙ্গে প্যারেন্টাল জেনারেশনের মিল রয়েছে, আবার 5-এর সঙ্গে কোনো জেনারেশনের মিল নেই, আবার 6-এর সঙ্গে প্যারেন্টাল জেনারেশনের মিল রয়েছে। তার মানে ক্যারেক্টার্স ডিস্ট্রিবিউশন যেটা হচ্ছে সেটা সিমিলারও হতে পারে, আবার এরকম হতে পারে যে আমি এখানে 3+1 পেলাম, আমি এখানেও 3+1 পেলাম, আমি এখানেও 3+1 পেলাম, কিন্তু এখানে 1+1+2 পেলাম, যেটা নাকি প্যারেন্টাল জেনারেশনের যে আগের একটা জেনারেশন মানে গ্রেট প্যারেন্টাল জেনারেশনে যেটা পেলাম সেখানে আমি হয়তো 1+1+2 পেয়েছি। তার মানে প্যারেন্টাল জেনারেশন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন কোনো জেনারেশনের মধ্যেই এটা নেই, সরি কোনো জেনারেশনের মধ্যেই এটা নেই, কিন্তু এটা তার
গ্রেট জেনারেশনের মধ্যে আমরা এই সিমিলারিটিটা দেখতে পাচ্ছি। তাহলে এই যে একটা প্যাটার্ন অফ ক্যারেক্টার্স বা ডিস্ট্রিবিউশন অফ ক্যারেক্টার্স and reallocation of the distribution like the parent or the great parent or any generation, যেমন উপরেরটায় তুমি দেখো যে G3 এর সঙ্গে আমরা প্যারেন্টাল জেনারেশনে মিল পাচ্ছি, G5 এর সঙ্গে আমরা G1 এর মিল পাচ্ছি। এই যে দুটো মিল, মানে এই যে একটা রিপিটেশন, দিস ইজ দ্য ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন। এই ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন কি করে হচ্ছে? এই ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন হচ্ছে যখন পার্টিকুলার লোক আসে একটা জিন তার এক্সপ্রেশনটা দিচ্ছে। তাহলে আমরা মেন্ডেলিয়ান জেনেটিক্সে অ্যাকচুয়ালি জানবো কোন হাইপোথিসিসে এই জিনিসটা হচ্ছে, কোন হাইপোথিসিসে ক্যারেক্টারস গুলো মার্চ করছে কিন্তু মার্জিং হয়ে থাকছে না, দে আর এক্সপ্রেসড। ওয়াই দে আর এক্সপ্রেসড, ওয়াই দে আর নট সাপ্রেসড? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো যখন গ্যামেট আসছে, আমরা দেখতে পাচ্ছি যে দুটো যখন গ্যামেট 1 অ্যান্ড গ্যামেট 2, এই দুটো গ্যামেট যখন 3 নম্বর জাইগোটের মধ্যে এসে এক জায়গায় হচ্ছে, তো দে আর মিক্সড, দে আর মিক্সড। কিন্তু এই মিক্স হওয়া সত্ত্বেও দুটো জিনিস ক্লিয়ারলি মেনটেন হচ্ছে। একটা হচ্ছে কি অ্যালিলিক ডিস্ট্রিবিউশন, অ্যালিলিক ডিস্ট্রিবিউশন মেনটেন হচ্ছে অ্যান্ড ক্যারেক্টার ডিস্ট্রিবিউশন মেনটেন হচ্ছে। তাই জন্য যখন এখান থেকে আমার নতুন অর্গানিজম হচ্ছে, সে আইদার ফার্স্ট জেনারেশনের মতন ক্যারেক্টার পাচ্ছে বা সেকেন্ড প্যারেন্টের মতন ক্যারেক্টার পাচ্ছে, অথবা দুটোরই ক্যারেক্টার পাচ্ছে, দুটোরই ক্যারেক্টার পাচ্ছে। এই যে পার্টটা আমরা দেখলাম, এই যে পার্টটা আমরা দেখলাম, এটাকেই আমরা এটাই হচ্ছে ক্যারেক্টার ডিস্ট্রিবিউশনের একটা হাইপোথিসিস, যে দুটো এক জায়গাতে এসে মিলে গেলেও তারা কিন্তু সাপ্রেসড হয়ে যাচ্ছে না, তারা তাদের ক্যারেক্টারিস্টিক ফিচারটা মেনটেন করছে। মানে আমি দেখা গেল দুটো জায়গা থেকে দুজন লোককে নিয়ে এলাম যারা খুব ভালো মেঝে করতে পারে, এই দুজনকে নিয়ে এসে আমি এক জায়গায় অনেক দিন ধরে, আজ প্রায় ধরো 15 বছর তাদের কাজ দিলাম না, তার মানে আমি কখনোই ভাববো না যে তারা কাজটা ভুলে যাবে। এই 15 বছর পর তখন যখন আবার তাদেরকে বলবো তোমার একটা বাড়ির মেঝে করে দাও, তারা কিন্তু আবার সেই একই রকম ভাবে মেঝে করবে। তার মানে তাদের ক্যারেক্টারগুলো সাপ্রেসড হবে না, তাদের ক্যারেক্টারগুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, দো দে আর মিক্সড। তার মানে এখানে এই 1 নম্বর আর 2 নম্বর এই দুটো প্যারেন্টের ক্যারেক্টারটা এখানে মিক্সড হবে, কিন্তু কোথাও কোনো ক্যারেক্টার সাপ্রেসড করে যাবে না। যে ক্যারেক্টারটা যেরকম করে ডিস্ট্রিবিউট হওয়ার কথা, সেই ক্যারেক্টারটা সেরকম ভাবে ডিস্ট্রিবিউট হবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য সিক্রেট অফ মেন্ডেলিয়ান জেনেটিক্স, যেটা আমরা পড়তে যাচ্ছি।